ভাই আপনি তো কাল রাতে বললেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার গ্যাঞ্জাম চলতেছে, এটা নাকি ভালো। তো এটা কিভাবে? তুমি ভালো একজন সাংবাদিক হইতে পারো, বুঝছো? তুমি আমাকে যেভাবে প্রশ্ন করতেছো আমি কিন্তু এভাবে বলি নাই, কিন্তু জিনিসটাকে নিয়ে আসছো এইভাবে। আচ্ছা, দ্যাটস ফাইন, লেট মি এক্সপ্লেন। সেই জিনিসটা হচ্ছে তোমাকে অনেকগুলো উদাহরণ বুঝতে হবে আর কি। কীরকম দেখো না, এই যে শীতকাল এখন চলতেছে, কি করে আমাদের বাসার মুরব্বীরা? সেটা হচ্ছে গাছের ডালপালা ছেটে দেয়। তো ছেটে দেওয়ার মানে কি গাছটা মরে যায়? দ্য আনসার ইজ নো। গাছে আরও মোটা সতেজ ডালপালা গজায়, গাছটা আরও শক্তপোক্ত হয়ে জন্মায়। তো ব্যাপারটা হচ্ছে এইটা, আমরা আগে ভারত থেকে অনেক কিছু নিতাম, সেই জিনিসগুলো যদি আসা বন্ধ হয়ে যায়, এটা তো বাংলাদেশের জন্য ভালো। তাহলে তুমি নিজে সেলফ রিলায়েন্ট হইতে শেখো এখন, নিজেই নিজের উৎপাদন বাড়াও, অর্থাৎ তোমার দেশের মধ্যে যা কিছু পাওয়া যায় সেটা দিয়ে যদি তুমি আত্মনির্ভরশীল হইতে পারো, এটাই কি আরও ভালো না? এটা ডেফিনেটলি আরও ভালো। আর এটার সাথে আমি আরেকটা বিষয়ে জড়িত করতে চাইছিলাম সে সময়, মনে মনে হয়তো সময় পাই নাই, তাই বলি নাই, যেটা নিয়ে তুমি এখন আবার প্রশ্ন করলা। সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব, এটা কি আসলে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এটার আনসারটা হচ্ছে এটা আসলে ভালো হচ্ছে। তার কারণটা হচ্ছে যে তোমার ডিফেন্স মেকানিজমের যে এলিমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা এখন দেখা যাচ্ছে তুরস্ক বা বিভিন্ন দেশ থেকে কেনার চেষ্টা করতেছি, পাকিস্তান অমুক তমুক। বাট দ্য ফ্যাক্ট ইজ, কোনো একটা সময় যদি আমরা এরকম করে ভাবতে পারতাম বা আমরা যদি এরকম করে করতে পারতাম, সেটা হচ্ছে যে আমরা কিনবো না, আমরা নিজেরা বানাবো। তো কথা হচ্ছে যে আমরা কি এটা করতে পারবো আসলে, নাকি এটা শুধু স্বপ্নের কথা বলতেছি? আনসার হচ্ছে যদি তুমি চাও, মন থেকে চাইতে হবে, তাহলে এটা সম্ভব, খুব বেশি করেই সম্ভব। আমি কমপক্ষে আমার বুয়েটের ভাই ব্রাদার বা চুয়েট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কমপক্ষে 100 জন ভাই ব্রাদারের নাম বলতে পারবো মনে হয়, যাদেরকে কাজে লাগাইলে, আমার পরিচিত 100 জন আছে মানে তো বাংলাদেশে আরও বেসিক্যালি আরও বেশি আছে, কারণ আমি তো সবাইকে চিনি না। সো এই লোকজনগুলোকে যদি প্রপারলি কাজে লাগানো যায়, তো ডেফিনেটলি উই কুড হ্যাভ ডান সামথিং রিয়েলি অ্যামেজিং দ্যাট অ্যাস্টাউন্ডেড দ্য হোল ওয়ার্ল্ড, যে কী করতেছে এরা। এবং তুমি যদি আজকে তুরস্কের ড্রোন টেকনোলজিতে বা ড্রোন ফিল্ডে, ড্রোন বিজনেসে যদি দেখো যে একচ্ছত্র আধিপত্য কায়েম করার পেছনে ইতিহাসটা কত দিনের বা কত জনের, দ্য আনসার ইজ একজনের, জাস্ট একজনের। ওই যে রিসেপ তাইয়েপ এরদোয়ান, ওদের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের যে আপন জামাই একজন ভদ্রলোক। সো ঘটনা হচ্ছে যে, এবং তাকে দেখে মনে হয় সে খুব বেশি বয়স্কও না, তার বয়স হয়তো আমার চেয়ে 5-7 বছর বেশি হবে আই গেস। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যদি আমরা আমাদের মেধাগুলোকে কাজে লাগাইতে পারি এবং আমরা যদি এই মাইন্ডসেটটা গ্রো করি যে আমরা আসলে সেলফ রিলায়েন্স হব, আমরা আসলে নিজেদের যা যা প্রয়োজন এগুলো আমরা নিজেরা বানাবো, শুধু তাই না, আমরা রপ্তানির দিকেও যেতে পারবো। ডেফিনেটলি দ্যাট ইজ পসিবল, বিকজ আমাদের এই যে আন্দোলনের সময় দেখা গেছে যে রিভার্স ব্রেইন ড্রেইন নামে একটা হ্যাশ চালু হয়েছিল ফেসবুকে, এটাতে অনেকে সাড়া দিছে। আমার পরিচিত তো ভাই ব্রাদারদের মধ্যে প্রচুর দেশের বাইরে থাকে, ইউএসএ, কানাডা, বিভিন্ন জায়গায় অনেক জোস কাজবাজ করে। সো তারা সবাই চাইছে যে আমরা দেশে ফিরে আসি, দেশে ফিরে এসে দেশের বিনির্মাণে আবার কাজ করি। বাট দ্য ফ্যাক্ট ইজ, একটু খেয়াল করে দেখো যে কয়জন আসছে আসলে, বাস্তবে আসে নাই, হয়তো বা একেবারেই উচ্চ পর্যায়ের যাদের পরিচিত হাতে গোনা 2-4 জন ফেরত আসছে, 10-12 জন ফেরত আসছে। বাট ইজ দ্যাট ইনাফ টু রিবিল্ড দ্য কান্ট্রি এগেইন? দ্য আনসার ইজ নো। উই নিড ইভেন মোর পিপল, নট অনলি ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড বাট অলসো ফ্রম দ্য পার্সোনাল অন্টারপ্রেনারশিপ। বাট এইখানে যদি বলি যে কেন আমাদের দেশে এই জিনিসগুলো হয় না, তার কারণটা হচ্ছে প্রপার সিস্টেম নাই। মানে কি, ধরো আজকে আমি একটা বিজনেস খুলবো, ফরসে আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একটা ফার্ম খুলবো, তুমি দেখবা এটার পারমিশন নেওয়া থেকে শুরু করে আমার টেস্ট ফ্লাইট, আমার সরঞ্জামাদির জোগাড় করা, যে আমার তো অনেক এক্সপ্লোসিভস লাগবে, বিকজ ইউনো আমার থ্রাস্ট মেকানিজমে আমার যে ফিউলটা কাজ করবে, দ্যাট ইজ নাথিং বাট অ্যান এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল। সো এই যে সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে কাজ করা, এগুলো নিয়ে আমি কাজ করতে চাইলে আমাকে যে সরকারি সেই অনুমোদন দেওয়া, বা আমাদের আমলাদের মধ্যে সেই পরিমাণে দূরদৃষ্টি সম্পন্ন মানুষজন আছেন কিনা, বা তাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা যে হ্যাঁ লেটস ডু ইট, কেউ যদি এরকম করতে চায় তাকে একটা নীতিমালার মধ্যে রেখে সে যেন করতে পারে। সব কিছুতে ভাই আমি জানি না, উপরের নির্দেশ, মানে এই যে ঘরানাটা, আমাদের এই যে ধাঁচটা, এইটার কারণে আমরা আসলে কখনো উঠে দাঁড়াইতে পারি না। আমাদের কি মনে হয় না যে আমাদের দেশে যে
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং এর যে সেক্টরটা যদি বলি, এখানে কি আমাদের বা ব্রিজ কালভার নির্মাণ থেকে শুরু করে এভরিওয়্যার, মানে আমরা আসলে সবসময় না মানে পরনির্ভরশীলতার একটা দোহাই দেই, বা আমরা এটা করেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনফ্যাক্ট যদি আমি সিএনজির কথা বলি, এই যে বর্তমানে ঢাকায় যে আন্দোলন চলতেছে, এই সিএনজিগুলোর দাম এত বেশি কেন, বা সিএনজি ড্রাইভাররা কেন আমাদের যে সরকারি নিয়মটা করছে যে মিটারে চলতে হবে, এটা মেনে নিতে পারতেছে না, তার পিছনে তো অনেক কারণ আছে। কারণ হচ্ছে ওই সিএনজি ভেহিকেলগুলো তো ইম্পোর্ট করা হয়েছিল ইন্ডিয়া থেকে। তো এই রকম একটা জিনিসকে আমরা বাংলাদেশে বানাইতে পারতাম না? আনসার হচ্ছে পারতাম, কিন্তু আমরা আসলে ওই পরিমাণে সিস্টেম ডেভেলপ করি নি। আমাদের কি বলো এটাকে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা এত বেশি করাপ্ট, এত বেশি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন। মানে লাইক আমি একটা পোস্টে বসছি, আমি একটা চাকুরি করি, দ্যাটস ইট, আমার আর নিজস্ব কোনো দায় দায়িত্ব নাই, মানে যে নিজে থেকে বুঝে একটা কিছু করা। হ্যাঁ, মানে এইগুলার কারণে যেটা হয়েছে, যোগ্য মানুষ বা কোনো মানুষই, যোগ্য অযোগ্য ব্যাপার না, মানে কোনো মানুষই সে তার আসলে যেটা পাওয়ার কথা সেটা পায় না আমাদের মতো দেশে। যে কারণে হয় কি, মানে আমরা তো নিজেরা কিছু করতেই পারি না, আমাদের দেশে ইনভেস্টমেন্টও আসতে চায় না। যে এখানে একটা অন্যায় ঘটনা ঘটবে, এই ফ্যাক্টরির মাল জিনিস চুরি করে নিয়ে যাবে, পুলিশের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন চলে যাবে। সো আমাদের ঘটনা হচ্ছে যেটা, যে এই যে পুলিশ ব্যবস্থা বা বিচার ব্যবস্থা স্বাধীন না, তারপরে হচ্ছে সব জায়গায় আমলাতান্ত্রিক একটা জটিলতা কাজ করে, বা সব কিছুর মধ্যে একটা কি বলে ওটাকে, মানে কেন জানি কেউ নিজে থেকে কিছু করতে চায় না। কেন করতে চাইবে? লাইক সরকারি একজন পদস্থ কর্মকর্তা, সে যদি বিশেষ কোনো একটা কাজ করে, তো তাকে কি মানে সে নিজে থেকে যদি কিছু একটা করে, তাকে কি ওই প্রণোদনাটা দেওয়া হয়, বা তাকে ওই শাবাশিটা দেওয়া হয় যে হ্যাঁ ইউ হ্যাভ ডান সামথিং গ্রেট নিজে থেকে? হয়তো না। মানে সবকিছু কেমন জানি একটা আলস্য ভার করে আছে আমাদের মধ্যে। এই কারণে আসলে আমরা উঠতে পারি না। তবে ভারতের সাথে এই যে বর্তমানে যুদ্ধ সিচুয়েশনটা চলতেছে, যে কোনো সময় সীমান্তে আমরা দুঃসংবাদ শুনতে পাচ্ছি, বা কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি, এইটাকে পুঁজি করেই কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি যদি আমরা চাই। যদি আমরা চাই যে স্বনির্ভরশীল হব, তাহলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করতে পারি। ও আচ্ছা আচ্ছা, নিয়ে যান। সো আমরা আসলে এইটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে জাস্ট এ মাইন্ডসেট, যে আমরা নিজেদের জিনিস নিজেরা তৈরি করব। এবং আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষ করে প্রচুর মানুষজন আছে কেপেবল, তাদেরকে সেই কাজটা করার সুযোগ দিতে হবে। তো সেই কাজটা করার সুযোগ দিতে গেলে ট্রাস্ট মি, তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করলে হবে না, তোমাকে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। মানে আর্থসামাজিক পরিস্থিতি যদি ভালো না হয়, তোমার যদি সব কিছু মেরে কেটে খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হয়, বা আমি যদি দলবাজি না করি, কোনো একটা দলের সাপোর্টে না থাকি, তাহলে আমাকে এই কাজ করতে দেওয়া হয় না, টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করে আমাকে ভুন্ডুল করে দেওয়া হয়, এইরকম যদি সিনারিও তৈরি হয়, এদেশে কেন, কোনো দেশে এইগুলো সম্ভব না। এবং এই টাইপের ঘটনাগুলো আরও গরিব দেশের ক্ষেত্রে আরও বেশি দেখা যায়। আফ্রিকা টাইপের জায়গায় যাও, সেখানে ওরে বাবারে বাবা, মানে এই কারণেই, দ্যাট ইজ দ্য অনলি রিজন উই ক্যানট গ্রো। আমার সামনে প্রচুর পোস্ট আসে, ইন্ডিয়ান 15 বছর 11 বছর বয়সী বাচ্চা, সে 100 crore কোম্পানির মালিক হয়ে গেছে। মানে এটা শুধু ইন্ডিয়াতে না, এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আরও বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে ওদের ওই নির্ভরশীলতার জায়গাটা ওরা নিজেদের মধ্যে নিয়ে আসছে। ওদের একটা বাচ্চাও কিছু করতে চাইলে তাকে একটা স্পেস দেওয়া হয়, তাকে একটা সুযোগ দেওয়া হয়, তাকে একটা গ্রোয়িং ফিল্ড দেওয়া হয়, যে হ্যাঁ ইউ ক্যান গ্রো। বাট আমাদের এইখানে 50 বছর বয়সে বুড়ো মানুষও কিছু করতে গেলে ভাই এ কি মানে একটা অবস্থা। সো দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট আই টোল্ড। তুমি এটা ভিন্নভাবে নিছো, তুমি ভাবছো যে আমি বলছি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে ভালো। নো, মানে যে কোনো খারাপ সিচুয়েশনকে পজিটিভলি ইউজ করা যায়, আমি এটা বলছিলাম। বুঝেছো রাব্বি? থ্যাংক ইউ। রাব্বি, তোমাকে আর একটা ঘটনা বলি, একেবারে আমার নিজের এক্সপিরিয়েন্স, বুঝলে? তাহলে আরো ভালো রিলেট করতে পারবা। সেটা হচ্ছে 2018 সালে আমি বাংলাদেশ বিজ্ঞান পরিষদ চালু করি। তো আই এম দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো ওইটার সরকারি কাগজপত্র লাগবে বৈধতার জন্য, ইউনো। অবশ্যই তুমি একটা প্রতিষ্ঠান করবা, তাহলে এখানে তো অনেক আর্থিক ব্যাপার স্যাপার জড়িত থাকবে, ট্যাক্স দেওয়ার ব্যাপার আছে, অমুক তমুক। তো ওইটার জন্য আমরা যখন অনেক খোঁজাখাটা করে বের করলাম যে এটা সরকারি কোন দপ্তর থেকে নিতে হবে, মানে সার্টিফিকেশন নিতে হবে বা নিবন্ধন করতে হবে, জানা গেল বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিতে হবে। তো আমরা অ্যাপ্লাই করলাম। করার পরে অদ্ভুত কিছু প্রসেস ছিল, সেই প্রসেসের ডিটেইলিংয়ে আমি আরেকদিন যাবো না হয়। আচ্ছা, আজকে একটু বলি হালকা করে। ঠিক আছে। তো আমাদের ওইটা করার জন্য কি করতে হবে, তোমার ব্যাংক হিসাবের নাম্বার লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর হচ্ছে তোমার
ওই ফর্মটা ফিল আপ করতে হয়। প্রবলেম ইজ ব্যাংক যেহেতু মনিটারি একটা প্রতিষ্ঠান, অর্থাৎ আর্থিক একটা প্রতিষ্ঠানের তুমি কাগজপত্র পাবা, তার মানে ব্যাংক তোমার কাছে চাইবে যে তুমি আসলে কে। আমি যে বললাম আমি বাংলাদেশ বিজ্ঞান পরিষদ, দ্যাটস নট ইনাফ, রাইট? মানে আমার তো আগে একটা নিবন্ধন থাকতে হবে যে সরকারের খাতায় আমার একটা তালিকাভুক্তি লাগবে। সো সরকারের সে তালিকাভুক্তির জন্য আমি গেছি, বাট তারা আমার কাছে চাচ্ছে ব্যাংকের হিসাবের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংক বলতেছে আগে রেজিস্ট্রেশন হবে। আমার কথা বুঝছো? দোটানাটা বুঝছো তো? মানে জাস্ট লাইক এ পিং পং বল, তোমাকে এই কোড থেকে ওই কোডে পাঠানো হবে, ওখান থেকে এখানে। এই করে আমি কমপক্ষে 1টা বছর ঘুরছি। পরে আমি খুঁজে বের করলাম যে পরিচিত কে আছে ভাই ব্রাদারদের মধ্যে, যার পরিচিত ব্যাংকের ম্যানেজার আছে, ব্যাংক ম্যানেজার। সো তাকে যে ব্যাপারটা বুঝায় বললাম যে ভাই দ্যাট ইজ দ্য সিচুয়েশন, আমাদেরকে আগে অ্যাকাউন্ট একটা দিতে হবে, একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমাদের নামের সাপেক্ষে। আমাদের গভর্নমেন্ট যে রেজিস্ট্রেশন সেটা এখনো হয় নাই, ওইটার জন্যই লাগবে এটা। রেজিস্ট্রেশন হয়ে গেলে আমি এসে আপনাকে ইয়াটা দিব, আমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, তখন আপনার ব্যাংকের কাজবাজ কমপ্লিট হবে। বাট তার আগ পর্যন্ত আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাপারটা বুঝছো? সো এই কাজ করলাম, এটা করে পাওয়া গেল একজনকে, এক ভাই। সো উনি আমাকে দিলেন, আমাদেরকে দিলেন, তারপরে আমরা এটা করলাম। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, মানে কি বলে, ডিলেমা, যেটাতে আমাদেরকে ফেলা হলো। এই পাশ থেকে ও পাশে, ও পাশ থেকে এই পাশে, প্রায় 1 বছরের বেশি সময় চলে গেল। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বহু কাঠখড় পোড়ানোর পরে একবার ঘোষণা আসলো যে ঠিক আছে, হ্যাঁ তোমাদের কাজ অনেক দূর আগাইছে, এখন তোমাদের অফিস পরিদর্শনে করায়া একটা সার্টিফিকেট দেওয়া হবে যে হ্যাঁ তোমাদের অফিস ভিজিট করে যাওয়া হলো, তারপরে তোমরা সার্টিফিকেট পাবা। ফাইন। তো সেই অফিস পরিদর্শনের চিঠি পাঠানো হইলো ডিসি অফিসে। সেই ডিসি অফিস থেকে নাকি আমাদের সাথে যোগাযোগ করবে করে প্রায় আরও কেটে গেল 6 মাস, যোগাযোগ তো আর করে না। পরে আমরাই নিজেরা উদ্যোগী হয়ে ডিসি অফিসে গেলাম যে ভাই কই আপনাদের এখান থেকে তো চিঠি আসার কথা ছিল, আমাদের চিঠিটা কই গেল? তারা নাকি চিঠি হারায় ফেলছে। মানে বুঝো, পরে অনেক কাহিনী করে সেই চিঠি পাওয়া গেল। তারা একটা ডেট দিল যে হ্যাঁ এই দিন আপনাদের ম্যাজিস্ট্রেট দেখতে যাবে, অফিস ভিজিটে যাবে। ওরে ভাই রে ভাই, সে ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন, কে আসবেন তার নাম্বারও নাই। আমাদের এই অফিস তো কি বলে, এটাকে স্বেচ্ছাসেবী একটা সংগঠন। আমরা তো সারাদিন অফিসে বসে থাকি না, কাজের সময় আমরা আসি, তাই না? এই অফিসটা নেওয়াও তো কত খরচের ব্যাপার। তো তারপরে অফিসে আসলেন যেদিন, ওই দিনের ঘটনাটা শোনো শুধু। ম্যাজিস্ট্রেট সাহেব এসে ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে বললেন যে আপনাদের এই বাড়ির ফায়ার সেফটি সার্টিফিকেট কোথায়? আমি বললাম যে এই বিল্ডিং এর ফায়ার সেফটি সার্টিফিকেট? বললো যে হ্যাঁ, যে আপনার যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায় দায়িত্ব কে নেবে? আমি বললাম যে উই আর জাস্ট অ্যান অফিস, এই বিল্ডিং এ আরো অফিস আছে, এমন না যে এটা চিপার মধ্যেকার কোনো একটা জায়গা, এটা ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাবের মোড়ে একটা জায়গা। এইখানে কেন আমার এই জিনিসগুলো লাগবে? এই বিল্ডিং এ তো আরো কতগুলো অফিস আছে। সো এইটা বলার পরে উনি আমাকে আরো কয়েকটা ব্যাপার দেখাইলো যে এইটা লাগবে, ওইটা লাগবে। এই করিডোরে দিন শেষে বুঝলাম, যেটা এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, যখন আমাকে গালি দিলেন গাধা বলে, বললো যে এগুলো সবই টাকা খাওয়ার ধান্দা, তুমি জায়গা মতো টাকা দিয়ে দাও, কয়েক হাজার, ডান, সব কাগজপত্র অটোমেটিক বাসায় চলে আসবে। সো আই ডিডন্ট নো ইট ব্যাক দেন। এই ঘটনা যে শুধু আমার সাথে ঘটছে তা না, দ্যাট ইজ দ্য সেম সিনারিও ইউ ক্যান সি এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি। সো এইভাবে করে তুমি একটা প্রতিষ্ঠান কিভাবে করবা, আসলে তুমি একটা কাজ ফর্মালি কিভাবে করবা, তখনই তুমি বাধ্য হবা যে এই কাজটাকে কোনো প্রাতিষ্ঠানিক সরকারি খাতায় নাম ভুক্তি দরকার নাই, আমি জাস্ট আমার কাজটা করি, আমার পয়সা আসলে হয়েছে, তাই না? ইউ আর বাইপাসিং দ্য সিস্টেম, সো দ্য গভর্নমেন্ট ইজ নট গেটিং এনিথিং আউট অফ দ্যাট, এবং এটাকে পজিটিভলি ইউজও করতে পারতেছে না। দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি ল্যাগ বিহাইন্ড এভরিওয়্যার, আই গেস। আসলে এটাই। টাটা।